নমস্কার, আজকে আমরা পড়ব ইলেকট্রিক ফিল্ড এবং ইলেকট্রিক চার্জের সম্বন্ধে, তাই তো? তাহলে প্রথমেই চার্জ সম্বন্ধে যদি জানতে হয় তাহলে আমাদের জানতে হবে যে আধান কি। চার্জ বাংলাতে আধান, ইংরাজিতে হচ্ছে ইলেকট্রিক চার্জ। যে কোনো একটা বস্তু কি নিয়ে গঠিত, যে কোনো একটা ম্যাটেরিয়াল আমরা যদি নিয়ে নিই, সেই ম্যাটেরিয়ালটা গঠিত হচ্ছে ফান্ডামেন্টালি অ্যাটম দ্বারা গঠিত হচ্ছে, অ্যাটম বা পরমাণু দ্বারা গঠিত। এই অ্যাটমগুলো আবার কি নিয়ে গঠিত? অ্যাটমগুলো যেগুলো নিয়ে গঠিত সেটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, এগুলো নিয়ে গঠিত। তাই তো, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। আমরা ক্লাস 9-10-এই পড়েছি, এদের ভরগুলো সম্বন্ধে পড়েছি। একটি ইলেকট্রনের ভর হচ্ছে কত? অফ দ্য অর্ডার অফ 10⁻³ কেজি, তাই তো। প্রোটনের ভর হচ্ছে কত? অফ দ্য অর্ডার অফ -27 কেজি। এবং নিউটনের ভর হচ্ছে অফ দ্য অর্ডার অফ -10⁻27 কেজি। ঠিক আছে, আমরা শুধু ভরগুলো অফ দ্য অর্ডারে লিখলাম, এটা এক্সাক্ট ভরটা লিখলাম না। এবারে তোমরা নিউটনের মহাকর্ষ সূত্র জানো। মহাকর্ষ সূত্র যখন পড়েছিলে, সেই মহাকর্ষ সূত্র অনুযায়ী যেটা ছিল যে ফোর্সের ভ্যালুটা কত ছিল? G m1m2/r²। এই যে ভ্যালু অনুযায়ী আমরা যদি দুটো ইলেকট্রন নেই এবং যদি দূরত্ব ধরি 1 সেন্টিমিটার, এদের মধ্যে এই যে আকর্ষণ বলের মান হবে অফ দ্য অর্ডার অফ 10⁻⁻67 নিউটন। ঠিক আছে, এটা অবশ্যই করে দেখবে কিন্তু, অফ দ্য অর্ডার অফ 10⁻⁻67 নিউটন। এবং দুটো প্রোটনের মধ্যে যদি প্রোটন থাকে, ঠিক আছে, প্রোটন থাকলে হবে কত? 10⁻⁻60 নিউটনের কাছাকাছি এটা হবে। নিউটন থাকলেও সেই জিনিসটাই হবে। কিন্তু এটা এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট কি দেখা যায়? এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট আমরা দেখতে পাচ্ছি যে যখন একটি ইলেকট্রন এবং একটি প্রোটন, যদি দুটি ইলেকট্রনকে পাশাপাশি রাখা হয় 1 সেন্টিমিটার দূরত্বে, তাহলে হচ্ছে এদের মধ্যে যে বল কাজ করে সেটা হচ্ছে 10⁻24 নিউটন। এবং দুটো প্রোটনের মধ্যেও তাই কাজ করছে। দুটো প্রোটনের মধ্যে কি কাজ করছে না, 10⁻24 নিউটন বল কাজ করছে। অর্থাৎ এই যে গ্র্যাভিটেশনাল ফোর্স যা আছে তার থেকে অসংখ্য বেশি, মানে অফ দ্য অর্ডার অফ, মানে 10⁻40 অর্ডারে বেশি। ঠিক আছে, 10⁻40 অর্ডারে বেশি ইলেকট্রনের ক্ষেত্রে, 40 বা 42 অর্ডারে বেশি। অর্থাৎ হচ্ছে এনার্মাস একটা বল, মানের বল কাজ ক্রিয়াশীল হচ্ছে। এই যে ক্রিয়াশীল যে বল, এই বলটা ইলেকট্রনের ক্ষেত্রে সমান, দুটি ইলেকট্রনের ক্ষেত্রে সমান এবং প্রোটনের ক্ষেত্রে সমান। এই বলটিকে বলা হচ্ছে আমাদের ইলেকট্রিক বল। অর্থাৎ হচ্ছে কি না, এই যে বলটা, এটাকে বলা হচ্ছে আমাদের ইলেকট্রিক ফোর্স। ঠিক আছে, তার মানে কি ইলেকট্রন এবং প্রোটনের মধ্যে ভর ছাড়াও এমন কিছু একটা জিনিস নিশ্চয়ই আছে যার জন্য এই এনার্মাস অ্যামাউন্টের যে ফোর্স এটা কাজ করছে। এটা গ্র্যাভিটেশনাল ফোর্সের থেকে এত গুণ, এত টাইমস ফোর্স কাজ করছে, তাই তো। সেই ফোর্সটাই হচ্ছে আমাদের ইলেকট্রিক ফোর্স। আবার যদি দেখা যায় যে যদি নিউটন যদি কাজ করে, নিউটন এবং দুটো নিউটনের মধ্যে 1 সেন্টিমিটার দূরত্বে যে মোট আকর্ষণ বল বা সেটা হচ্ছে 10⁻60 নিউটন। অর্থাৎ নিউটনের মধ্যে সেই বল কাজ করছে না। ঠিক আছে, এটা গেল আমাদের তড়িতাধান। তার মানে কি, যে বলের জন্য একটি ইলেকট্রন অপর একটি ইলেকট্রনকে বিকর্ষণ করছে বা একটি নিউট্রন অপর একটি নিউট্রনকে বিকর্ষণ করছে, ঠিক আছে, এই এনার্মাস বলটিকে। এবং এবং কি হয়, একটি ইলেকট্রন আরেকটি প্রোটনকে এই একই বল দ্বারা, আগে বিকর্ষণ হচ্ছিল, এখন আকর্ষণ করবে। অর্থাৎ ইলেকট্রিক ফোর্স হচ্ছে কি, যার জন্য ইলেকট্রিক ফোর্স কি না, আধান আছে বলে ইলেকট্রিক ফোর্স আছে। ঠিক আছে, আমরা যেরকম ইম্পর্টেন্ট যে জিনিসটা হলো এখান থেকে, যে আধান থাকলেই, আধান আছে, ইলেকট্রন এবং প্রোটনের আধান আছে বলে এদের মধ্যে একটা তাড়িতিক আকর্ষণ বল আছে, ইলেকট্রিক ফোর্স আছে। এবং হচ্ছে যে যদি মাস থাকে বা ভর থাকে, তাহলে হচ্ছে আমাদের
গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করবে, ঠিক আছে। মাস থাকলে গ্র্যাভিটি, আধান থাকলে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা ইলেকট্রিক ফোর্স বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স যাই বলো না, এটা কাজ করবে, ঠিক আছে। এবং ইলেকট্রন এবং প্রোটনের ক্ষেত্রে দুজনের ক্ষেত্রেই মানটা এক হচ্ছে, তার মানে এদের নিশ্চয়ই আধান এগুলো এক, ইলেকট্রন এবং প্রোটনের যে আধান সেই দুটোর মান হচ্ছে একই। এবার হচ্ছে এর সঙ্গে যে গ্র্যাভিটির মেন পার্থক্য দেখা গেল, এটা আকর্ষণ বল হতে পারে এবং বিকর্ষণ বল হতে পারে, কিন্তু গ্র্যাভিটি শুধুমাত্রই আকর্ষণ বল, বিকর্ষণ বল গ্র্যাভিটি নয়, ঠিক আছে। এটা হচ্ছে মেন পার্থক্য। এবার আমরা দেখি কয় প্রকারের আধান আছে। আমরা দুই প্রকারের আধান পাবো। কিভাবে পাবো এটা দেখো। যখন দেখা যায় একটি নির্দিষ্ট ভলিউমের মধ্যে আমরা একটা ইলেকট্রন এবং একটা প্রোটনকে, হ্যাঁ, একটা ইলেকট্রন একটা প্রোটনকে কি করলাম, ভরে দিলাম, তখন সেক্ষেত্রে দেখা যায় এই ইলেকট্রন প্রোটন সিস্টেমটা অন্য কোনো ইলেকট্রন বা প্রোটনকে কিন্তু আকর্ষণ বা বিকর্ষণ কিছুই করতে পারে না। তার মানে কি, তার মানে একটি ইলেকট্রনকে কি করে বিকর্ষণ করে দিচ্ছিল, একটি প্রোটন একটি বিকর্ষণকে বিকর্ষণ করছিল, কিন্তু এরা যখন একসঙ্গে থাকছে ইলেকট্রন প্রোটন সিস্টেম, সেখানে কি হচ্ছে, একটা ইলেকট্রনকে আকর্ষণ বিকর্ষণ কিছুই করতে পারছে না। তার মানে হচ্ছে কি, তার মানে হচ্ছে ইলেকট্রন এবং প্রোটন দুজনে মিলে পরস্পর যে চার্জ বা আধানের যে ধর্মটা, এটা নালিফাই হয়ে যাচ্ছে, এটা জিরো করে দিচ্ছে পরস্পরকে, তাই তো। তার মানে নিশ্চয়ই একটা যদি আমরা পজিটিভ ধরি আর একটা নেগেটিভ হবে, তবেই তো পজিটিভ নেগেটিভ নালিফাই হবে। সেই ধারণা থেকে একটার মান পজিটিভ ধরলাম আর একটার মান নেগেটিভ ধরলাম, এবং দুজনের ক্ষেত্রে কি, দুজনের ক্ষেত্রে ইলেকট্রনের যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল, প্রোটনের যে বিকর্ষণ বলের মান একই, এবং ইলেকট্রন প্রোটনের যে আকর্ষণ বলের মান, এই যে তিনটে বলের মান একই, সেই জন্য আমরা বলতে পারি যে ইলেকট্রনের যা আধান প্রোটনেরও তাই আধান। কিন্তু ইলেকট্রনের আধান এবং প্রোটনের আধান বিপরীত। আমাদের হিস্টোরিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে কি দেখা হয়েছিল, হিস্টোরিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আমাদেরকে ইলেকট্রনকে নেগেটিভ নেওয়া হয়েছিল। সেই জন্য ইলেকট্রনকে যদি নেগেটিভ নেওয়া হয়, তাহলে প্রোটন অবশ্যই হয়ে যাবে আমাদের পজিটিভ, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা যেটা দেখতে পেলাম যে দুই প্রকারের আধান বর্তমান আছে। এবার আধানের কি কি ধর্মগুলো আমরা দেখতে পারি, আধানের ধর্মগুলো বা প্রপার্টিজ অফ চার্জ। এখানে কি হচ্ছে, অ্যাডিটিভিটি অফ চার্জ। এই যে চার্জ বা আধান, এগুলো কি, এটা হচ্ছে একটা রাশি, এটা স্কেলার রাশি। কিরকম না, তুমি যদি একটা এই ভলিউম নিলে, এই ভলিউমের মধ্যে কি করলে, প্লাস Q1 প্লাস Q2 মাইনাস Q3 এই সমস্ত আধানগুলো তুমি রেখে দিলে, তাহলে এই যে ভলিউম আছে, এই ভলিউমের মধ্যে মোট আধান কত হবে, মোট আধান কিউ হবে তোমার হচ্ছে Q1 প্লাস Q2 মাইনাস Q3, এটা এরকম হবে, জিনিসটা হবে। অর্থাৎ কি, আধানগুলো কি হচ্ছে না, অ্যালজেব্রিক ভাবে যুক্ত হয়, অ্যালজেব্রিক বা বীজগাণিতিক পদ্ধতিতে যোগ হয়ে যায়, সিম্পল, ঠিক আছে, নাম্বার সিস্টেমের মতো। এটা এই যে ঘটনা, এটাকে বলা হচ্ছে অ্যাডিটিভিটি অফ চার্জ, ঠিক আছে। তুমি সিম্পল চার্জ আধানগুলোকে অ্যাড করে দাও, তাহলে তুমি মোট আধান পেতে পারো, ঠিক আছে। মোট আধান পেতে গেলে শুধুমাত্র আধানগুলো ওর যে মান আছে সেই অনুযায়ী যোগ বিয়োগ করে দিতে হবে, যোগ বিয়োগ করে দিলেই তুমি আধানগুলোর মান পেয়ে যাবে। এটা হচ্ছে অ্যাডিটিভিটি অফ চার্জ। এবারে আর কি কি পাওয়া যায় আধানের ধর্মের ক্ষেত্রে, কোয়ান্টাইজেশন অফ চার্জ বা আধানের কোয়ান্টি ভবন এবং কনজারভেশন অফ চার্জ, এটা আমরা দেখব। আধানের কোয়ান্টাইজেশন বা কোয়ান্টি ভবন কাকে বলা হয়, তুমি মনে করো কোনো একটা একটা ভেরিয়েবল আছে, ভেরিয়েবল মনে করো এক্স, ঠিক আছে। এক্স মনে করো, আমি কি বললাম যে এক্স মনে করো রিয়েল নাম্বার, রিয়েল নাম্বার রিয়েল নাম্বার মানে কি, বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা করলে কত হচ্ছে, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত এটা ভ্যারি করতে পারবে, এবং ভ্যারি করতে পারবে কিভাবে, ভ্যারি করতে পারবে কন্টিনিউয়াসলি ভ্যারি করতে পারবে। কন্টিনিউয়াস বলছি কি জন্য না, এক্স এর মান যা খুশি নিতে পারে, এটা মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি যা খুশি নিতে পারে, তাই তো। কোনো রেস্ট্রিকশন নেই, এটা নো রেস্ট্রিকশন, নো রেস্ট্রিকশন, কোনো রেস্ট্রিকশন নেই। তখন আমরা এক্স কে কি বলবো, এক্স কে বলবো আমরা একটা কন্টিনিউয়াস ভেরিয়েবল, ঠিক আছে। যেরকম আমি নিলাম 1.666357 8, আবার একটা নিলাম রাশি 1.725873, মানে যা খুশি নিতে পারি, কোনো রেস্ট্রিকশন নেই ভ্যালুগুলো কেমন হবে বা কি হবে, হ্যাঁ।
যে বিজোড় হবে না জোড় হবে, কোনো ভ্যারিয়েবল নেই। এই যে এই এই ধরনের রাশিগুলোকে বলা হচ্ছে যে কন্টিনিউয়াস ভেরিয়েবল। কি বলা হবে না, কন্টিনিউয়াস ভেরিয়েবল। আবার যদি কিছু রাশি থাকে, মনে করো যে ওয়াই নিলাম, আমরা ওয়াই কি নিলাম, যে ইন্টিজার নিলাম। ইন্টিজার মানে কি না, পূর্ণ সংখ্যা, ঠিক আছে, পূর্ণ সংখ্যা। এই যে পূর্ণ সংখ্যা হলে পূর্ণ সংখ্যা কত হতে পারে, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি হতেই পারে, কিন্তু এর যে ভ্যালুগুলো যেগুলো যেগুলো থাকবে সেগুলো হচ্ছে -5, -4, -3, এরকম এরকম এরম ভাবে হতে থাকবে, তাই তো, এরম ভাবে হতে থাকবে। এই যে সংখ্যাগুলো আছে কেবলমাত্র ইন্টিজার সংখ্যাই নেবে, মানে স্পেসিফিক নাম্বারই নেবে, এটা হচ্ছে স্পেসিফিক জিনিসই নেবে, ঠিক আছে। এই যে ভেরিয়েবলটা, এটাকে বলা হচ্ছে ডিসক্রিট ভেরিয়েবল, ডিসক্রিট ভেরিয়েবল। কোয়ান্টাইজেশন মানে হচ্ছে, কোয়ান্টাইজেশন অফ চার্জ মানে হচ্ছে চার্জের ডিসক্রিট ভ্যালু থাকবে, চার্জ কন্টিনিউয়াসলি ভ্যারি করতে পারবে না, এটাই হচ্ছে কোয়ান্টাইজেশন অফ চার্জের মানে। কি বলেছে চার্জের মানেটা, যে কোনো একটি বস্তুতে, কোনো বস্তুর যে মোট আধান কি হবে না, ইলেকট্রনের চার্জ এর সরল গুণিতকে থাকবে, ঠিক আছে, সরল গুণিতকে থাকে। মোট আধান কি থাকবে না, ইলেকট্রনের চার্জ যেটা আছে তার সরল গুণিতকে থাকে। ইলেকট্রনের চার্জ যদি ই হয়, তাহলে হচ্ছে কোনো একটি বস্তুতে আধান হচ্ছে এন হচ্ছে ইন্টিজার নাম্বার, ঠিক আছে। এন হতে পারে কত, 1, 2, 3, 4, এইগুলো হতে পারে। অর্থাৎ কি, যখন আদান প্রদান হবে তখন নিশ্চয়ই ইলেকট্রনের চার্জের যে ইন্টিজার নাম্বার এর আদান প্রদান হবে, যা খুশি আদান প্রদান হতে পারবে না। যদি তোমাকে বলে যে E/2 আদান প্রদান হয়েছে, তার মানে তুমি জানবে যে সে কতটা সঠিক নয়, কারণ কারণ কি, বা হচ্ছে 1.4 এই চার্জ আদান প্রদান হয়েছে, এই তথ্যও সঠিক নয়, কারণ কি, আধানের মান যেটা আছে সেটা হচ্ছে কোয়ান্টাইজড, ঠিক আছে। অর্থাৎ কোনো একটি বস্তুতে মোট যে চার্জ, সেটা হচ্ছে ইলেকট্রনের যে চার্জ, তার কি হচ্ছে, তার তার হচ্ছে যে সরল গুণিতকে থাকছে, অর্থাৎ হচ্ছে তার ইন্টিজার হবে, ইন্টিজার ভ্যালুর মাল্টিপ্লিকেশনে থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে মেন কথা, আদানের কোয়ান্টাইজেশনের মেন কথা। কোয়ান্টাইজেশন মানে কি, কোয়ান্টাম যেরকম প্যাকেট হয়, এই প্যাকেটের থেকে তুমি কমে পাবে না, ঠিক আছে, এই প্যাকেটটাই তোমাকে নিতে হবে, মিনিমাম জিনিসটা যদি নিতে চাও। এইটা হচ্ছে কোয়ান্টাইজেশনের মেন কথা। তারপরে হচ্ছে কি আসছে, আদানের সংরক্ষণ বা কনজারভেশন অফ চার্জ, ঠিক আছে। যদি একটা আইসোলেটেড সিস্টেম মানে কি না, এখানে হচ্ছে বিচ্ছিন্ন। বিচ্ছিন্ন বলতে কি বোঝাচ্ছে না, আধান এদিক থেকে বাইরে যেতে পারবে না এবং বাইরের থেকে ভেতরে ঢুকতে পারবে না। সেই সিস্টেমটাকে বলা হচ্ছে আমাদের আইসোলেটেড সিস্টেম, ঠিক আছে, আইসোলেটেড সিস্টেম। এবার হচ্ছে আইসোলেটেড সিস্টেমের ক্ষেত্রে কি বলা হবে, যে মোট আধানের পরিমাণ ধরা যাক Q1, Q2, Q3, Q4, এই আধানের পরিমাণ Q ইকুয়াল টু কত, সাম অফ QI আমি যদি নিই, হ্যাঁ, I ইকুয়াল টু 1 to 4, এর মানটা সবসময় ধ্রুবক থাকবে, এর মানটা কি হবে, সবসময় ধ্রুবক থাকবে। যদি আইসোলেটেড সিস্টেম না হয় তাহলে কিন্তু এই সংরক্ষণ সূত্র মেনে চলবে না। অর্থাৎ কি, আইসোলেটেড তুমি যদি ধরো দেয়ালটা যদি অভেদ্য না হয়, অন্য কোনো চার্জ এর মধ্যে দিয়ে ঢুকতে পারে, আবার চার্জ আবার বেরিয়েও যেতে পারে, তাহলে সেই ক্ষেত্রে ধ্রুবক হবে না। ধ্রুবক তখনই হবে আইসোলেটেড সিস্টেমের ক্ষেত্রে, যে মোট আধান ধ্রুবক হবে। এখানে একটা জিনিস উল্লেখ্য, যে আধান কিন্তু সৃষ্টি বা ধ্বংস হতেই পারে, ঠিক আছে। 1 নম্বর যে সৃষ্টি ধ্বংস হতে পারে কিরকম, যে তুমি একটা যে অ্যাকোয়া সলিউশন নিচ্ছ, কিরকম অ্যাকোয়া সলিউশন নিচ্ছ NaCl এর, অর্থাৎ NaCl এর যে জলীয় দ্রবণ, লবণের যে জলীয় দ্রবণে কি হয়, প্রথমে তো চার্জ ছিল না, চার্জ তো শূন্য, পরে চার্জ কি হয়েছে, Na পজিটিভ এবং হচ্ছে Cl নেগেটিভ, দুটো ভেঙে গেছে, কিন্তু মোট আধান কত, মোট আধান শূন্য। অর্থাৎ কি, আধানের সংরক্ষণ সূত্র এটা মেনে চললো, ঠিক আছে। আবার এটা হতে পারে যে তোমার হচ্ছে একটা ইলেকট্রন এবং একটা পজিট্রন, পজিট্রন কি,
সেটা এখন আমি বলতে চাইছি না, এটা আরো উচ্চতর পদার্থবিদ্যায় বুঝতে পারবে। এরা যদি একত্রে আসে তখন কি হবে, তখন হচ্ছে ইলেকট্রন এবং পজিট্রন এরা গামা গামা রশ্মি বিকিরণ করে যাবে, ঠিক আছে, গামা রশ্মি বিকিরণ করে দেবে। এবং গামা রশ্মির মধ্যে কি আছে, মোট আধান শূন্য, এখানেও মোট আধান শূন্য, তাই তো। তার মানে যে আধানের যে সংরক্ষণ সূত্র সেটা কিন্তু মেনে চলছে, আধানের সংরক্ষণ সূত্র এটা মেনে চলছে, ঠিক আছে। বা গামা রশ্মি থেকে হ্যাঁ, তোমার হচ্ছে একটা ইলেকট্রন, এইটা হচ্ছে যে কি, এটা হচ্ছে উভমুখী বিক্রিয়া 1 নম্বর। এবং 2 নম্বর আমরা কি জানতে পারি, যে একটা বিটা যখন ডিকে হয়, ঠিক আছে, ওটাতে আমি যাচ্ছি না, এতটা পর্যন্তই তোমরা জেনে রাখো, ঠিক আছে। আধানের সংরক্ষণ সূত্র, ঠিক আছে, সবসময় আধানটা সংরক্ষিত হয় যদি আইসোলেটেড সিস্টেম থাকে তবে, না হলে কিন্তু সংরক্ষিত হতেও পারে, নাও হতে পারে কিন্তু, ঠিক আছে। এবারে হচ্ছে আমরা দেখবো ঘর্ষণ জনিত তড়িৎ। তুমি মনে করো একটা সিল্কের চাদর নিয়েছো, ঠিক আছে, সিল্কের চাদর নিলে আর একটা কাচের দণ্ড নিলে। সিল্কের চাদর এবং কাচের দণ্ড যদি নাও, সিল্কের চাদর দিয়ে কাচের দণ্ড যদি ঘষে দাও, এখানে একটা অন্তরক লাগানো আছে, ঠিক আছে, ঘষে দাও। এবং এবং আর কি করো না, আরো একটা রকম সিল্কের দণ্ড দিয়ে এই এরকম আর একটা কাচের দণ্ড যদি ঘষে দাও 1 নম্বর এবং 2 নম্বর, তখন দেখা যায় যে 1 নম্বর যে সিল্কের দণ্ডটা ছিল, ঠিক আছে, এটা কি করবে, এটা হচ্ছে যে 2 নম্বর যে সরি সিল্কের দণ্ড নয়, এটা হচ্ছে কাচের দণ্ড যেটা আছে সেটা হচ্ছে আরেকটি কাচের দণ্ড কি করছে, বিকর্ষণ করছে। এটা সুতো ধরো ঝুলিয়ে রেখেছো, এটা হচ্ছে বিকর্ষণ করছে, ঠিক আছে, বিকর্ষণ করছে। অর্থাৎ কি, অর্থাৎ হচ্ছে যে এদের মধ্যে একটা আধান চলে এসছে, এবং দেখা যায় যে এই আধানটা হচ্ছে ধনাত্মক আধান, ঠিক আছে, ধনাত্মক আধান। আবার তুমি যদি এই সিল্কের চাদর দিয়েই কি করো না, একটি এবোনাইটের দণ্ড আছে, এবোনাইটের দণ্ডকে তুমি যদি এবোনাইটের দণ্ডকে ঘষে একই রকম এক্সপেরিমেন্ট করো, তখন দেখবে একটির থেকে আরেকটি দূরে চলে যাচ্ছে। এবোনাইটের দণ্ডে কি হয়, এরা নেগেটিভ চার্জ চলে আসে। এবং যখন এবোনাইটের দণ্ড এবং কাচের দণ্ড পাশাপাশি রাখো, তখন কি হয়, এবোনাইটের দণ্ডটা কি করে না কাচের দণ্ডটাকে আকর্ষণ করে। কাচের দণ্ড যদি থাকে, এই কাচের দণ্ডটা পজিটিভ এবং এবোনাইটের দণ্ডটা নেগেটিভ, এটাকে আকর্ষণ করে, ঠিক আছে। এই যে কি হচ্ছে, ঘর্ষণজনিত যে ইলেকট্রিসিটি যেটা তৈরি হচ্ছে, ঘর্ষণের ফলে তো তৈরি হচ্ছে, এটা ফ্রিকশন করে তুমি ঘষছো, ফ্রিকশনের ফলে যে ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে এটাকেই বলা হচ্ছে ফ্রিকশনাল ইলেকট্রিসিটি। এবার প্রশ্ন আসতে পারে যে কেন ফ্রিকশনাল ইলেকট্রিসিটি আসে, মানে এর যে কারণটা কি, এর কারণ কি। দেখো, কোনো একটা, যদি ধরো কোনো একটা মেটেরিয়াল থাকে, মেটেরিয়ালের যে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াস সব থেকে ভেতরে থাকবে এবং সব থেকে কম জায়গা জুড়ে থাকবে এবং এটা প্রায় ইমোবাইল হবে। অর্থাৎ কি, এই যে প্রোটনগুলো আছে, প্রোটনগুলো কিন্তু ভিতরে থাকে, প্রোটনগুলো কিন্তু নড়তে পারে না। যা আমাদের মুভমেন্ট হয় তা হচ্ছে ইলেকট্রন করে। ইলেকট্রন বিভিন্ন বস্তুতে, যে ইলেকট্রনকে প্রোটনগুলো বিভিন্ন শক্তিতে আকর্ষণ করে। কেউ বেশি শক্তিতে আকর্ষণ করবে, কেউ কম শক্তিতে আকর্ষণ করবে। যে কম শক্তিতে আকর্ষণ করবে তাকে বলা হয় কার্য অপেক্ষক, মানে তাকে বলা হয় তাকে কি হবে, যে কম শক্তিতে আকর্ষণ করবে সহজে ইলেকট্রনটাকে রিমুভ করা যাবে, তাই তো, রিমুভ করা যাবে। তুমি যদি ঘর্ষণ করো ইলেকট্রনটা বেরিয়ে চলে যাবে, এবং ইলেকট্রন যখনই বেরিয়ে চলে যাবে তখন কি হবে না, প্রথমে তো নেট চার্জ তো শূন্য ছিল, প্রথমে হচ্ছে নেট চার্জ বা আধান শূন্য ছিল। যখন ইলেকট্রনটা বেরিয়ে যখন চলে গেল, ইলেকট্রন যখন বেরিয়ে চলে গেল, তখন কি, তখন হচ্ছে এই যে বস্তুটা তো রয়ে গেল, এই বস্তুর মধ্যে একটা পজিটিভ আধান তোমার একটা পাওয়া যাবে, কারণ কি আধানের সংরক্ষণ সূত্র অনুযায়ী পজিটিভ আধান পাওয়া যাবে, ঠিক আছে। এবারে বিভিন্ন বস্তুর তো যে ইলেকট্রনের যে আকর্ষণ করার ক্ষমতা বিভিন্ন রকম, এর উপর ভিত্তি করে কার্য অপেক্ষক বলে একটা জিনিস তোমার হচ্ছে যে ডিফাইন করা হয়। কার্য অপেক্ষক হচ্ছে কি না, যে ইলেকট্রন যেটা আছে, ইলেকট্রনটাকে ইলেকট্রনটাকে বের করতে, শেষ কক্ষ থেকে যদি বের করতে হয় কোন একটা পরমাণুর, ঠিক আছে, বের করতে যে পরিমাণ শক্তির দরকার হয় সেটা হচ্ছে কার্য অপেক্ষক। যার কার্য অপেক্ষক বেশি তার নেগেটিভিটি হওয়ার প্রবণতা বেশি, যার কার্য অপেক্ষক কম, কার্য অপেক্ষক বা ওয়ার্ক ফাংশন বলা হয় ইংরেজিতে, যার কার্য অপেক্ষক কম তার হচ্ছে যে কি হবে না, সহজে বেরোবে না, তাই তো,
সরি, যার কার্যবেক্ষক কম তার ক্ষেত্রে কি হবে, তার ক্ষেত্রে সহজে বেরিয়ে যাবে এবং পজিটিভ হয়ে যাবে। যার কার্যবেক্ষক বেশি সে হচ্ছে ইলেকট্রনটা নিয়ে নেবে। ঠিক আছে, এই জন্য কি হয়, এই জন্য হচ্ছে ঘর্ষণের ফলে একটা আমাদের তড়িৎ দেখতে পাওয়া যায়। এই জন্যই কি হয়, যখন তুমি চুল আঁচড়াও, চুল আঁচড়ানোর পরে বিশেষ করে শীতকালের ক্ষেত্রে কি হয়, যখন তুমি উম, কাগজের কাছে নিয়ে আসবে, সেই কাগজগুলোকে আকর্ষণ করে, একদম ইলেকট্রিসিটির কারণে আকর্ষণ করে। ঠিক আছে, এর আবার সামান্য একটু অন্য ব্যাখ্যা আছে, সেখানে আমরা ডাইপোলে পড়বো। এবার ফ্রিকশনাল ইলেকট্রিসিটি বা ঘর্ষণজনিত তড়িতের একটা সিরিজ দেখতে পাওয়া যায়। সিরিজ কিরকম না, এখানে সিরিজের মানেটা হচ্ছে কি, এই যে ফার আছে, ফারের সঙ্গে ফ্লানেল মানে কি বিড়ালের চামড়া, ঠিক আছে, সিলিং মক্স এগুলো সমস্ত আছে। এটা কি একের সঙ্গে তুমি যদি দুইয়ের ঘষো বা একের সঙ্গে যদি চারের ঘষো, প্রথমেরটা কি হবে, প্রথমেরটা পজিটিভ হবে, তারপর একটা নেগেটিভ হবে, সব রিলেটিভ হিসাবে হবে। যেরকম তুমি যদি গ্লাসের সঙ্গে সিল্ক ঘষো, গ্লাস অবশ্যই তোমার কি হবে, পজিটিভ হবে, সিল্ক নেগেটিভ হবে। কিন্তু আবার সিল্কের সঙ্গে তুমি যদি এবোনাইট ঘষো, সিল্ক তখন পজিটিভ হয়ে যাবে এবং এবোনাইট তখন নেগেটিভ হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল আশা করি জিনিসটা। তো এইটা হচ্ছে যে অনেক, এটা ছোটবেলায় তোমরা হয়তো পড়েছো, এখনো সেভাবে আসে না, কিন্তু এটা জানানোর জন্য, নলেজের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবারে হচ্ছে আমরা আসছি যে কুলম্বের সূত্র। তো আধান তো পেলাম, আধানের আকর্ষণ বিকর্ষণ তো জানলাম। তাহলে এই আধানের আকর্ষণ বিকর্ষণের কি কোনো রকম কোয়ান্টিটেটিভ ল আছে? এই লটাই হচ্ছে আমাদের কুলম্বের সূত্র। কুলম্বের সূত্রের মাধ্যমে এক্স্যাক্টলি জানা যায় একটি আধান আরেকটি আধানকে, বা একটি চার্জ আরেকটি চার্জকে কোন বল বা কোন ফোর্স দ্বারা আকর্ষণ করবে বা বিকর্ষণ করবে। কুলম্বের সূত্র কি বলেছে? এক নম্বর হচ্ছে, প্রথমে কি বলেছে, দুটি দুটি বিন্দু আধানের মধ্যে কি, বিন্দু আধানের মধ্যে মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল কি বলবো না, আধান দুটির গুণফলের সমানুপাতিক, এফ। ঠিক আছে, এফ শুধু নাম লিখলাম। আধান দুটির গুণফলের সমানুপাতিক। দু নম্বর কি, আধান দুটির দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবং তিন নম্বর কি না, আধান দুটির সংযোগকারী সরলরেখা দ্বারা বরাবর বলটি ক্রিয়া করে। আধান দ্বয়ের সংযোগকারী সরলরেখা বরাবর, সংযোগকারী সরলরেখা বরাবর, সরলরেখা বরাবর ক্রিয়া করে, তাই তো, ক্রিয়া করে। বোঝা গেল? এই যেগুলো সংযোগকারী সরলরেখা বরাবর ক্রিয়া করছে, এগুলো হচ্ছে সেন্ট্রাল ফোর্সের উদাহরণ। সেন্ট্রাল ফোর্স, গ্র্যাভিটিও হচ্ছে সেন্ট্রাল ফোর্স কিন্তু, হ্যাঁ, এটা জেনে রাখো, গ্র্যাভিটিও সেন্ট্রাল ফোর্সের উদাহরণ। ঠিক আছে, এবার এখানে খুব ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, বিন্দু আধান বলতে কি বোঝায়। বিন্দু আধান, বিন্দু কি প্রকৃতিতে অস্তিত্ব আছে? এটা হচ্ছে আমাদের একটা অ্যাপ্রক্সিমেশন, ম্যাথামেটিক্যাল বিন্দু বা ম্যাথামেটিক্যাল যে পয়েন্ট আছে সেটা আমরা ওয়েল ডিফাইন। কিন্তু ফিজিক্সে বিন্দু বলতে কি বোঝাচ্ছে, যখন এই যে স্পেশিয়াল এক্সটেনশন যেটা আছে, যে এর বিস্তৃতি যেটা আছে আধানগুলোর, এই বিস্তৃতির পরিমাণ এই যে ডিস্টেন্স হবে, ডিস্টেন্স ডিস্টেন্সের থেকে অনেক কম হবে। অর্থাৎ হচ্ছে, ধরো এই আধান এরকম আছে, এইখানে আছে, এর ডিস্টেন্স অনেক বেশি, ঠিক আছে, এই আর এই ক্ষেত্রে আমরা বিন্দু আধান হিসাবে এটাকে, এই দুটো আধানকে আমরা পয়েন্ট চার্জ বলতে পারবো। পয়েন্ট চার্জ এটা আমরা বলতেই পারবো। কিন্তু এইটাকে কি হচ্ছে, এটা হচ্ছে আর ইজ কম্পারেবল টু দেয়ার ডাইমেনশন, তার মানে হচ্ছে এটাকে পয়েন্ট চার্জ আমরা বলতে পারবো না। পয়েন্ট চার্জ এটা আমরা বলতে পারবো না এই ক্ষেত্রে। এই ক্ষেত্রে আমরা পয়েন্ট চার্জ বলতে পারবো। এবং কুলম্বের সূত্র কেবলমাত্র কি বলবো না, পয়েন্ট চার্জের ক্ষেত্রেই প্রযোজ্য। এবং হচ্ছে এটা স্থির তাড়িৎ আকর্ষণ বল। অর্থাৎ হচ্ছে কোনো রকম যদি আধানগুলোর মধ্যে যদি দুটো আধানে যদি ভেলোসিটি থাকে তাহলে কিন্তু এই বল কাজ করবে না। এই এই যে সূত্র আছে, এই সূত্র কিন্তু ক্রিয়াশীল হবে না। ঠিক আছে, এই সূত্র আমাদের ক্রিয়াশীল হবে না। এবারে কুলম্বের সূত্র তো হলো, কুলম্বের সূত্রের সাথে আমরা একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কুলম্বের সূত্রের ক্ষেত্রে আমরা দেখব কি, দেখব যে
এটা মুছে নিচ্ছি। হ্যাঁ, এটা মুছে নিলে কি হবে, আমরা একটা জায়গা পেয়ে যাব যে কুলম্বের সূত্রের একটা ভেক্টর ফর্ম আছে, সেই ভেক্টর ফর্মটা লেখার জন্য একটা জায়গা পেয়ে যাব কুলম্বের সূত্রের ভেক্টর ফর্ম। এবং এটা দেখাবো যে নিউটনের যে তৃতীয় গতিসূত্র আছে সেটা হচ্ছে কুলম্বের সূত্র মেনেই চলে। নিউটনের তৃতীয় গতিসূত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কুলম্বের এই যে সূত্রটা। ঠিক আছে, কি কালি নেবো, এটা অন্য কালি নেওয়া যাক, লাল কালি নিচ্ছি, দেখা যাক কি বলছে। দেখো কুলম্বের সূত্রের ভেক্টর ফর্মটা কি আছে। ভেক্টর ফর্ম হচ্ছে, ধরা যাক এই দুটো বিন্দু আধান আছে, ঠিক আছে, এই বিন্দু আধান আছে, এটা হচ্ছে যে তোমার Q1 এবং এটা হচ্ছে আমাদের Q2, ঠিক আছে। এই এটা হচ্ছে F12, অর্থাৎ কি একের ওপর দুই দ্বারা আকর্ষণ বল। F12 তার মানে অবশ্যই এদিকে হয়ে যাবে, বুঝতে পারছো, F12 ভ্যালুটা এদিকে হয়ে যাবে। হুম, F12 ভ্যালুটা কত, F12 আমরা যদি দিয়ে দিই, এটা সমান হচ্ছে Q1 Q2 বাই, হ্যাঁ, আচ্ছা এখানে আরেকটা জিনিস বলা হয়নি এক্ষেত্রে, কুলম্বের সূত্রের ক্ষেত্রে, এক্ষেত্রে কি কুলম্বের সূত্র ইন্টিগ্রেটেড ফর্ম, মানে ফর্মটা কিরকম জিনিসটা দাঁড়াচ্ছে। এফ এর মানটা তো আমরা পেলাম, তার মানে হচ্ছে এফ ইকুয়াল টু কত, এই দুজনকে যদি সম্মিলিত করা যায় একটা কনস্ট্যান্ট আসবে, সেটার মানটা হচ্ছে কে, কে ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। ঠিক আছে, এই যে কে, এই যে কে এর মানটা হচ্ছে ডিপেন্ডস অন দ্য মিডিয়াম। এটা হচ্ছে কি না, এটা হচ্ছে আমাদের মিডিয়ামের উপর, ঠিক আছে, কাজ কি করবে, নির্ভর করবে, মিডিয়ামের উপর নির্ভর করবে। আচ্ছা ঠিক আছে, বুঝলাম, এটা সবাই বুঝলাম। এক্ষেত্রে আর একটা জিনিস আমাদের এখানে বলা দরকার আছে, কে এর যে মানটা, কে এর মানটা কি, ব্যাপারটা কি, কে এর মানটা কেন মিডিয়ামের উপর নির্ভর করবে সেটাও এখান থেকে বোঝানো যায়। যে ধরো এফ ইকুয়াল টু আমরা তার মানে কি দেখলাম, এফ ইকুয়াল টু আমরা দেখলাম কে ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। ঠিক আছে, এফ এর মানটা হচ্ছে এটা। ঠিক আছে, এবার কে এর যে মানটা আছে এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে, এবং এসআই পদ্ধতিতে এটাকে লেখা হয়, এসআই পদ্ধতি যখন নেব তখন লেখা হবে 1/4πε0, 1/4πε0, এবং 1/4πε0 মান হচ্ছে 9 × 10⁹, ঠিক আছে, নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে এসআই পদ্ধতিতে এর একক, এসআই পদ্ধতিতে এর মান 1/4πε0 এর মান। ঠিক আছে, এবারে বিভিন্ন মিডিয়াম, তুমি যদি ধরো জল নিচ্ছ, ওয়াটার নিচ্ছ, এয়ার নিচ্ছ, তখন হচ্ছে কুলম্বের ল, যে দুটো আধানের মধ্যে আকর্ষণ বল কিন্তু পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, একদম দুটো আধানের মধ্যে যে আকর্ষণ বল অবশ্যই পরিবর্তন হয়ে যাবে, যেরকম যেরকম মিডিয়াম নেবে। এই E0 হচ্ছে কি, E0 হচ্ছে এয়ার এর তড়িৎ ভেদ্যতা বলা হয়। হুম, এয়ার এর তড়িৎ ভেদ্যতা, তড়িৎ ভেদ্যতা। ঠিক আছে, দেখো কুলম্বের সূত্রের আমরা যেটা করছিলাম, আমরা আগে ভেক্টর ফর্মটা দেখে নিই, ভেক্টর ফর্মটা কি দাঁড়াচ্ছে, ভেক্টর ফর্মটা কি বুঝছি জিনিসটা সেটা আগে দেখি। হুম, যে Q1 Q2/4πε0 ইন্টু আর স্কোয়ার ইন্টু কত লেখা যেতে পারে, এটা হচ্ছে R21, এই ক্যাপ। ঠিক আছে, R21 এর ডিরেকশন নিশ্চয়ই বুঝতে পারছো, এটা যদি R2 হয়, এই যদি R1 হয়, তার মানে R21 এর মান হচ্ছে, R21 এর মান হচ্ছে কত, R2 মাইনাস R1, R21 এই যে ভেক্টরটার মানটা হচ্ছে এইটা, এটা হচ্ছে গেল F12 গেল। এবং F21 এর ভ্যালুটা কত, F21 হচ্ছে 1 নম্বর দ্বারা 2 নম্বরের ওপর যে ফোর্স। ঠিক আছে, F21 তার মানে এখানে কত, F21 হচ্ছে এদিকে হবে, তো এটা হচ্ছে কত, Q1 Q2/4πε0 আর স্কোয়ার ইন্টু R12 এর ক্যাপ। ঠিক আছে, R12, এই যে ভেক্টরটার মানটা হচ্ছে R1 মাইনাস R2, খুব ক্লিয়ার। এবার দেখো এই যে দুটো ভেক্টর আছে R12 এবং R21, এটা শুধুমাত্র অপোজিট ভেক্টর, বিপরীত ভেক্টর, তাই তো, তার মানে হচ্ছে F12 যে ভ্যালুটা হচ্ছে
মাইনাস এফ টু ওয়ান, অর্থাৎ হচ্ছে দু নম্বর বস্তু এক নম্বর বস্তুর উপর যে বল দিচ্ছে, এক নম্বর বস্তু দু নম্বর বস্তুর উপরে সেই বলই দিচ্ছে এবং কিন্তু বিপরীত বল দিচ্ছে, তাই তো। এটা হচ্ছে তার মানে কি, এটা কুলম্বের সূত্র হচ্ছে কি না নিউটনস নিউটনস থার্ড ল মেনে চলে। নির্দ্বিধায় বলতে পারো যে কুলম্বের সূত্র নিউটনের থার্ড ল বা তৃতীয় গতি সূত্র মেনে চলে, ঠিক আছে। আচ্ছা, এটা তো বলেই দিলাম। হ্যাঁ, এখানে হচ্ছে যে শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা বা এরকম। হ্যাঁ, এখানে যেটা বলছিলাম আমরা যে কেন মিডিয়াম ডিপেন্ডেন্ট, কেন কুলম্বের ল মিডিয়াম ডিপেন্ডেন্ট কেন, দেখো যখন কি হয় না তুমি কোনো একটা আহ আধান নিয়ে আসো, ঠিক আছে, কোনো একটা আধান তুমি যদি ধরো পজিটিভ আধান তুমি যদি নিয়ে আসো, ঠিক আছে, অন্য একটা বস্তু আছে, অন্য একটা বস্তুর কাছে নিয়ে এসছো, ইলেকট্রন তো সর্বত্র, ইলেকট্রন তো কোনো একটা বস্তু মানে আধান তো প্রচুর আছে। হুম, ফ্রি মানে অনেক সময় ফ্রি আছে, অনেক সময় কি হচ্ছে না কাছাকাছি আছে, ঠিক আছে। মেটালের ক্ষেত্রে কি, মেটালের ক্ষেত্রে ফ্রি ইলেকট্রন প্রচুর আছে, ফ্রি ইলেকট্রন পাবে। কিন্তু হচ্ছে কি না যেগুলো ইনসুলেটর আছে, ইনসুলেটরের ক্ষেত্রে তো ফ্রি ইলেকট্রন পাবে না। সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে যে পজিটিভ এবং নেগেটিভ চার্জ গুলো আছে, নেগেটিভ চার্জ গুলো কি হবে, নেগেটিভ চার্জ গুলো এর দিকে অ্যাট্রাক্টেড হবে, পজিটিভের দিকে অ্যাট্রাক্টেড হবে, পজিটিভ গুলো এদিকে চলে যাবে, বিপরীত দিকে চলে যাচ্ছে, তাই তো। নেগেটিভ গুলো অ্যাট্রাক্টেড হচ্ছে, পজিটিভ গুলো বিপরীত দিকে চলে যাচ্ছে, তাই তো। তার মানে এইভাবে হতে হতে এখানে মাইনাস প্লাস এইভাবে এইভাবে সেজে যাবে, এইভাবে সেজে যাবে জিনিসটা, ঠিক আছে। যেহেতু পজিটিভ চার্জ আসছে সেহেতু নেগেটিভ চার্জ এই মুখে চলে এলো, এই মুখে চলে এলে কি হবে, ভিতরের যেগুলো আছে ভিতরের যেগুলো পরস্পরকে ক্যান্সেল করে দেবে এবং ওভারঅল ওভারঅল শুধুমাত্র এর যে সারফেস আছে বাইরের সারফেসে ইলেকট্রিক ফিল্ডের দিকে, সেই সেই চার্জগুলোই কেবলমাত্র থাকবে আর অন্যদিকে থাকবে না, ঠিক আছে। ইলেকট্রিক ফিল্ড কোনটা দিচ্ছে, ইলেকট্রিক ফিল্ড বলতে এই জিনিসটা যেটা দিচ্ছে, এই যে আধান দিচ্ছে, আধান যে ফোর্স দিচ্ছে সেই ফোর্সের দিকে থাকবে। তার মানে কি, দেখো এদিকে একটা ফোর্স দিচ্ছে, কিন্তু এই যে ভিতরের যে ম্যাটেরিয়ালটা আছে, ভিতরের ম্যাটেরিয়ালটা কি করছে, ভিতরের ম্যাটেরিয়ালটা কি করবে, ভিতরের ম্যাটেরিয়ালটা এদিকটা পজিটিভ হচ্ছে, দিকটা নেগেটিভ হচ্ছে, তো তাই তো। তার মানে পজিটিভ নেগেটিভ গুলো কি হচ্ছে, এদিকে আকর্ষণ করে নিচ্ছে নিজেদের মধ্যে, তাই তো। তার মানে নিজেদের মধ্যে একটা ইলেকট্রিক ফিল্ড জেনারেট হয়ে যাচ্ছে, ভিতরে একটা ইলেকট্রিক ফিল্ড অলরেডি জেনারেট, ইলেকট্রিক ফিল্ডটা বলা হয়তো তোমাদের একটু এসি অ্যাডভান্স হয়ে যাচ্ছে এই মুহূর্তে, যেহেতু ইলেকট্রিক ফিল্ড এখনো বলিনি কি জিনিসটা। ভিতরে একটা আমাদের কি বলবো যে একটা ফোর্স জেনারেট করছে, সেই ফোর্সটা জেনারেট করছে, সেই ফোর্সটা কোন দিকে, সরি সেই ফোর্সটা জেনারেট করছে এই দিকে, যেদিকে যেদিকে আধান আধান ফোর্স জেনারেট করছে তার ঠিক বিপরীত দিকে। সেই জন্য কি হচ্ছে, এর মধ্যে যে নেট ফোর্সটা আছে, নেট ফোর্সটা তো কমে যাচ্ছে, নেট ফোর্স তো কমে যাচ্ছে, এর মধ্য দিয়ে যখন যাচ্ছে তখন নেট ফোর্স কমে যাচ্ছে। সুতরাং এই আরেকটি আধান এখানে যদি প্লাস কিউ থাকে এবং এই এই যে মেটেরিয়ালের মধ্যে একটি মাইনাস কিউ যদি থাকে, তাহলে হচ্ছে দুজনের মধ্যে আকর্ষণ বলের মান, এমনি যদি এয়ার থাকতো তার ক্ষেত্রে পরিবর্তন অবশ্যই হবে, ঠিক আছে। এই জন্য কি হয়, এই জন্য হচ্ছে মিডিয়াম ডিপেন্ডেন্ট হয়ে যায়, এই জন্য হচ্ছে কে, সেটা কে দেবে, সেটা হচ্ছে কে ডিপেন্ডেন্ট। হ্যাঁ, কে ডিপেন্ডেন্ট বলতে কি না এফ ইকুয়াল টু কত 1/4 পাই ইপসাইলন নট ইন্টু Q1 Q2/r²। হ্যাঁ, এখানে E0 হবে না, এখানে তখন হবে ই হয়ে যাবে, সিম্পল ই হয়ে যাবে, ঠিক আছে। ই হচ্ছে মিডিয়াম ডিপেন্ডেন্ট হয়ে যাবে। আশা করি কিছুটা বুঝতে পারলে কেন মিডিয়ামের উপর ডিপেন্ড করবে। এবার হচ্ছে কুলম্বের যে সূত্র, কত দূর পর্যন্ত কুলম্বের সূত্র কাজ করবে, ঠিক আছে, কতটা রেঞ্জ আছে কুলম্বের সূত্র। কুলম্বের সূত্র তোমার হচ্ছে নিউক্লিয়ার রেঞ্জের মধ্যে কাজ করে, কিন্তু নিউক্লিয়ারটা অনেক বড় দেখিয়েছে যদিও, 10⁻⁻15 মিটার এই রেঞ্জে কিন্তু কুলম্বের সূত্র কাজ করবে। এবং বহু দূর পর্যন্ত মানে কি বলবো অ্যাস্ট্রোনমিক্যাল যে ডিস্টেন্স আছে 10⁻18 মিটার, ঠিক আছে, এই রেঞ্জেও কিন্তু কুলম্বের সূত্র ক্রিয়াশীল হবে, ঠিক আছে। তার মানে কুলম্বের সূত্রের রেঞ্জ কত, 10⁻15 মিটার, অর্থাৎ কি 2 10⁻18 মিটার। এটা হচ্ছে কি নিউক্লিয়ার রেঞ্জ, নিউক্লিয়াসের মধ্যেও কুলম্বের সূত্র কাজ করবে
আমাদের মহাবিশ্বের অন্যান্য যে কোনো প্রান্তেও কুলম্বের সূত্র কাজ করবে, তাহলে বহু দূর পর্যন্ত কুলম্বের সূত্র কাজ করে। এবং কুলম্বের সূত্র কি বলেছে না, আকর্ষণ বল এবং বিকর্ষণ বল দুই ধরনের বলই থাকতে পারে। এবং সীমাবদ্ধতা কি, এটা অবশ্যই পয়েন্ট চার্জের ক্ষেত্রে প্রযোজ্য। পয়েন্ট চার্জ, পয়েন্ট চার্জ এক্ষুনি বোঝালাম, পয়েন্ট চার্জ বা বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য। এবং এটা কুলম্বের সূত্রের যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল দেখানো হয়েছে সেটা হচ্ছে একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, সেটা হচ্ছে স্থির তাড়িতিক আকর্ষণ বল। আমাদের কি দেখানো হয়েছে, স্থির তাড়িতিক আকর্ষণ বল। তাই তো, তার মানে হচ্ছে আধানগুলোর যে অ্যাক্সিলারেশন থাকবে না, আধানগুলোর ভেলোসিটি থাকবে না, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমাদের কুলম্বের সূত্র প্রযোজ্য হবে। আধানগুলোর যখন ভেলোসিটি থাকবে বা অ্যাক্সিলারেশন থাকবে, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে কিন্তু কুলম্বের সূত্র কাজ করবে না সব সময়, ঠিক আছে, সেটা কাজ করবে না। এখানে স্পেশাল জিনিস দিয়ে কুলম্বের সূত্র কাজ করানো হয়, অন্য কিছু ধরে কাজ করানো হয়, কিন্তু কুলম্বের সূত্র কাজ করবে না যখন আধানগুলো কেবলমাত্র কি না, এগুলো হচ্ছে স্থির তাড়িতিক আকর্ষণ বল। পরিষ্কার বোঝা গেল, এগুলো হচ্ছে আমাদের কুলম্বের সূত্রের সীমাবদ্ধতা আমরা বলতে পারি, ঠিক আছে। এবারে আধানের একক কিভাবে আসবো, আধানের একক কারেন্ট থেকেও কারেন্ট যে ফ্লো সেখান থেকেও আমরা নিয়ে আসতে পারি। আমরা যেহেতু কুলম্বের সূত্র বললাম সেখান থেকে নিয়ে আসবো। কিরকম, কুলম্বের সূত্র বোঝাচ্ছে আকর্ষণ বল কত, 1/4πε0 Q1 Q2 বাই আর স্কোয়ার। অর্থাৎ এক কুলম কাকে বলবো, কুলম আধানের একক তো কুলম, COULOMB, তো কুলম তো আধানের একক কাকে বলবো না, দুটি একক আধান একক দূরত্বে বা 1 মিটার দূরত্বে থাকলে পরস্পরের উপর যে বল প্রয়োগ করে তাকে এক কুলম বলে। এখানে দেখো 1/4πε0 এর মানটা আমরা বলেছি এক্ষুনি, আমরা শুধু ভ্যালুটা লিখছি আর কিছু লিখছি না, 9, তাই তো, 9 এত, তাই তো। তাহলে ফোর্সের মানটা কত, ফোর্সের মানটা হচ্ছে 9 × 10⁹ 9 এত নিউটন। তার মানে এনার্মাস ফোর্স কাজ করছে। তার মানে এক কুলম্ব মানে হচ্ছে অনেক বেশি চার্জ, ঠিক আছে, অনেক বেশি। কতটা বেশি চার্জ সেটা আমরা বুঝতে পারবো যে আমরা যদি একটা ইলেকট্রন ধরি, একটা ইলেকট্রনের যে চার্জ, সেই ইলেকট্রনের চার্জের মান হচ্ছে 1.602 ইন্টু ইন্টু 10⁻⁻19 কুলম্ব। বুঝতে পারছি আমরা। তার মানে হচ্ছে ওভারঅল যে এক কুলম্ব ইলেকট্রন মানে হচ্ছে কত, মানে হচ্ছে 10⁻18টা ইলেকট্রন। 10⁻18টা ইলেকট্রন মানে বুঝতে পারছো, মানে প্রচুর বেশি ইলেকট্রন। 10⁻18 মানে হচ্ছে আমাদের কত, 10⁻18টা শূন্য, হ্যাঁ, 10⁻18টা শূন্য, নট দ্য ম্যাটার অফ যোগ। তাহলে হচ্ছে এক কুলম্ব মানে অনেক বেশি আধান। এটা দেখতে পাচ্ছ পরিমাণটা যেটা বললাম। এবারে আমরা তো দেখলাম যে দুটো বস্তুর মধ্যে আকর্ষণ বল কি কাজ করছে, দুটো বস্তুর মধ্যে আকর্ষণ বল, সেটা হচ্ছে আমরা কুলম্বের সূত্র পেয়েছি। এই যদি অনেকগুলো চার্জ থাকে, ঠিক আছে, অনেকগুলো চার্জ বলতে কি, একটা আছে আমাদের মনে করা যাক Q1, একটা মনে করা যাক Q2, আর একটা মনে করা যাক Q3, ঠিক আছে, এটা হচ্ছে আমরা একটা নির্দেশতন্ত্র ধরে নিলাম, ঠিক আছে। এবারে Q1 এর যে পজিশন আছে সেটা হচ্ছে আমরা ধরলাম R1, Q2টা হচ্ছে R2 এবং Q2টা হচ্ছে R2 এবং Q3টা হচ্ছে R3, ঠিক আছে। এখানে পজিশন ভেক্টরগুলো আমরা দেখে নিলাম, ঠিক আছে। এবারে এই যে সিস্টেমের উপর টোটাল ফোর্স যেটা হবে সেটা কি হবে, সেটা হচ্ছে সুপারপজিশন প্রিন্সিপাল মেনে চলবে।
পজিশন প্রিন্সিপাল মেনে চলবে। সেটা কি? সুপারপজিশন প্রিন্সিপালটা কি? উপরিপাতের নীতি, ঠিক আছে। মনে করা যাক আমি এই বিন্দুতে আমি ইলেকট্রিক ফোর্সটা বের করতে চাইছি, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা বের করতে চাইছি। এই বিন্দুতে যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কত হবে কিউ আর1 বিন্দুতে, সেটা হচ্ছে কিউ2 চার্জের জন্য যত হবে এবং কিউ3 চার্জের জন্য যত হবে সেটা শুধু যোগ করে দেবো, সেটা শুধু আমরা ভেক্টরিক্যালি যোগ করে দেবো, তাহলেই আমাদের বেরিয়ে যাবে। তাহলে ইন্ডিপেন্ডেন্টলি যোগ করে দিলেই বেরিয়ে যাবে। তাহলে হচ্ছে ফোর্স অন চার্জ কিউ2 করছে কত, ফোর্স অন চার্জ কিউ2 ইকুয়াল টু কত, ফোর্স সরি কিউ1, ফোর্স অন চার্জ, এটা টোটাল লিখে দিই, টোটাল ফোর্স অন চার্জ বাই কিউ2 প্লাস ফোর্স অন চার্জ বাই কিউ3, ঠিক আছে। দুজনা যে ফোর্সটা দেবে সেটাই হচ্ছে যোগ করে দিলে যেটা হবে সেটা হচ্ছে আমরা ওই বলটা পেয়ে যাবো। সেটা কত, সেটা আমরা জিজ্ঞেস করতে পারি কত, সেটা হচ্ছে এরকম কিউ1 কিউ2 বাই 4 পাই ইপসাইলন নট ইন্টু কত লেখা যেতে পারে, আর আর1 মাইনাস আর2, হ্যাঁ, তার আর2 এর স্কোয়ার ইন্টু একটা ভেক্টর চাই। ভেক্টরটা কোন দিকে হবে, ভেক্টরটা হচ্ছে এই যে এই ভেক্টরটা হচ্ছে, তাই তো, এই যে ভেক্টরটা এইদিকে হচ্ছে যে মানে ইলেকট্রিক ফিল্ডে কাজ করবে। এই ভেক্টরটার মানটা কত, এই ভেক্টরটার মানটা তুমি বুঝতেই পারছো যে আর1 মাইনাস আর2, আর1 মাইনাস আর2, ঠিক আছে। এই ইউনিট ভেক্টর এটা হবে, ঠিক আছে। আমি আর কিছু দেখালাম না, এটা প্লাস কত হবে কিউ2 ইন্টু কিউ3 ইন্টু কিউ1 বাই 1/4 পাই ইপসাইলন নটটা কমন থাকবে এবং হচ্ছে আর1 মাইনাস আর3 এটা হয়ে যাবে স্কোয়ার কিন্তু আর1 মাইনাস আর3 এটার উপর ক্যাপ বসে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে টোটাল ফোর্সটা হয়ে যাবে। বোঝা গেল আশা করি। ঠিক আছে, দেখা যাক। এবার হচ্ছে আমাদের যেটা আসছে সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড বা ক্ষেত্র প্রাবল্য। ক্ষেত্র প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ডটা কি জিনিস সেটা আমরা জানবো।